खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की जयंती के अवसर पर हमारे सीनियर रिपोर्टर संदीप सिंह ने कलकत्ता हाईकोर्ट के वरिष्ठ अधिवक्ता नीलेंदु भट्टाचार्य से विशेष बातचीत किया और उन्होंने उनके जीवन, विचारों और राष्ट्र निर्माण में योगदान पर विस्तार से प्रकाश डाला। अपने संबोधन में नीलेंदु भट्टाचार्य ने कहा कि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी केवल एक राजनेता नहीं थे, बल्कि भारत की एकता और अखंडता के प्रबल समर्थक थे। उन्होंने देश हित को सर्वोपरि रखते हुए अनेक महत्वपूर्ण निर्णय लिए और राष्ट्रवाद की भावना को मजबूत किया। और क्या क्या कहा, सीधे सुनते हैं उनके वाणी से। স্যার একদিন আগে শ্যামাপ্রসাদ যে জন্মদিন ছিল ওটা নিয়ে কিছু বলুন, কেন দরকার আছে বলে। দেখুন, শ্যামাপ্রসাদ সম্বন্ধে যদি শুরু করতে হয় তাহলে কিন্তু তার আগে আমাকে দু তিনটে বিষয় একটু বলে নিতে হবে। প্রথম বিষয়টা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ প্রসঙ্গ মানেই শ্রী অরবিন্দ। শ্যামাপ্রসাদ প্রসঙ্গ মানেই স্যার আশুতোষ মুখার্জি। শ্যামাপ্রসাদ প্রসঙ্গ মানে আধ্যাত্মিকতায় স্বায়ত্ত শাসন, যেটা শ্রী অরবিন্দের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের এক্সিকিউশনার হিসেবে একমাত্র উনিই ছিলেন যোগ্য বলে শ্রী ঋষি অরবিন্দ মনে করতেন। অরবিন্দ চিরকালই মনে করতেন, বা পরবর্তীকালে আমরা শ্রীমার মাধ্যমে যেটা জানতে পারি, শ্রীমার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে আপনারা মাদার ইন্ডিয়া পড়লে বুঝতে পারবেন যে একমাত্র ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া শ্রীমা আর কাউকেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বলে প্রকৃত স্বাধীনতা সংগ্রামী বা ভারত মায়ের প্রকৃত সন্তান বলে মনে করতেন না। যাই হোক, এটা এই বিতর্কের জায়গায় যাচ্ছি না, এটা শ্রীমায়ের ভিউ বললাম। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমি হয়তো অনেকবার শ্যামাপ্রসাদ বলবো বলার খাতিরে আমাকে ক্ষমা করে দেবেন। প্রত্যেক জায়গায় ডক্টরটা উচ্চ থাকবে। শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রসঙ্গে বলতে গেলে আমি আগে ঋষি অরবিন্দের একটা কোট আমি করছি, যে মাদার ইন্ডিয়া কেমন, ভারতবর্ষ কেমন চেয়েছিলেন ঋষি অরবিন্দ। মাদার ইন্ডিয়া ইজ নট এ পিস অফ আর্থ, শি ইজ আ পাওয়ার, এ গড হেড। অর্থাৎ মাদার ইন্ডিয়াকে শুধুমাত্র একটা ল্যান্ড ভাবলে ভুল করা হবে। আজকে ভারতবর্ষ শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একটা মানুষকে বা একটা সন্তানকে পেয়েছে। আমরা আমাদের পূর্বসূরি হিসাবে শ্যামাপ্রসাদের মতো একজন মানুষকে পেয়েছি আমাদের সামনে, যার সম্বন্ধে পড়াশোনা করানো হয়নি, এখন হয়তো আশা করি হবে। যে মানুষটা চিরকাল আঁধারের অন্তরালে থেকে গেছেন, তাকে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তাকে দেখানো হয়েছে যে তিনি ভারত বিভাগ চেয়েছিলেন, বঙ্গ বিভাগ চেয়েছিলেন। ব্যাপারটা সম্পূর্ণ উল্টো রকমের, ভিন্ন রকমের। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন যৌথ সরকারে, যখন ফজলুল হক যখন চিফ প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সরকারের অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার। তিনি রেজিগনেশন করেছিলেন কেন? একটা অ্যাক্ট সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবহাল নই, অনেকেই জানি না, এটা আমাদের ইতিহাসে সেভাবে উল্লিখিত নয়। নেহেরু লিয়াকত প্যাক্ট। নেহেরু বলতে আমাকে নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না সবাইকে যে নেহেরু বলতে এখানে জওহরলাল নেহেরু। লিয়াকত সম্বন্ধে অনেকের প্রশ্ন থাকতে পারে।
লিয়াকত আলী ছিলেন আলী ভ্রাতৃদ্বয়, যারা সৈয়দ আহমেদ খানের সব থেকে ক্লোজেস্ট দুজন স্টুডেন্ট আলিয়া মুসলিম বিশ্ববিদ্যালয়ের। সেই সৈয়দ আহমেদ যিনি ডিভিশনে বিশ্বাস করতেন এবং নেহেরু লিয়াকত প্যাক্টের উদ্দেশ্য ছিল একটা ভূখণ্ডকে ভাগ করে একটা ভাগ হবে ভারত বা ইন্ডিয়া, আরেকটা ভাগ হবে পাকিস্তান। এই নেহেরু লিয়াকত প্যাক্টের বিরোধিতা করে তৎকালীন দিনে তদানীন্তন সময়ে ভারত মহাসভার সাংসদ হিসেবে জিতে আসা, বিপুল ভোটে জিতে আসা তদানীন্তন সরকারের অর্থমন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি ইস্তফা দিয়েছিলেন। দিয়ে তিনি ওই প্যাক্টের বিরোধিতায় আন্দোলনে নেমেছিলেন এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন, এটা আমরা জানি। এই ভারতীয় জনসংঘ সেই সময়ের একটি নির্বাচনে বেশ সাড়া জাগিয়েছিল। এবারে কথা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, বিশেষত বাঙালি জাতির কাছে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে হিন্দু বাঙালির কাছে কেন? কারণ যখন নেহেরু লিয়াকত প্যাক্ট আর সেভাবে প্রপোজ করা যাচ্ছে না, পার্টিশন অফ ইন্ডিয়ার জায়গায় অপোজিশন আসছে, তখন নেহেরু আর লিয়াকত মিলে আরেকটা ছোট্ট গেম প্ল্যান খেললেন। তারা করলেন, তখন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, আমাদের এটা প্রভিন্স ছিল, বেঙ্গল প্রভিন্স। তারা করলেন কি, লিয়াকতের এক সাকরেদ সোহরাওয়ার্দী, যে তদানীন্তন চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার যাই বলুন বা মিনিস্টার ইনচার্জ যাই বলুন, সেই বেঙ্গল প্রভিন্সের ছিলেন, এবং সেই সময় বেঙ্গল প্রভিন্সের যিনি পুলিশ কমিশনার, তাদের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাকে দিয়ে বলিয়ে দিলেন যে বেঙ্গল উইল বি আ সেপারেট কান্ট্রি, ইট উইল নট টেক ইন পার্ট ইন নাইদার ইন ইন্ডিয়া নর ইন পাকিস্তান। এইখানেই এসেই শ্যামাপ্রসাদের তাৎপর্য। তার কারণ শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিপ্লবী, একমাত্র জওহরলাল নেহেরু ছাড়া আর লিয়াকত আলী ছাড়া কেউ কিন্তু ভারতবর্ষের পার্টিশন চাননি। মোহাম্মদ আলী জিন্নার মুখ দিয়ে বার করা হয়েছিল প্রথম পাকিস্তান চাই, কিন্তু সেটা মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, থিঙ্কিংটা ছিল কিন্তু এই দুটো মাথার। অদ্ভুত ভাবে সেই সময় আমাদের মৌনী বাবা মৌনী ছিলেন। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না যে মৌনী বাবা বলতে আমি মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলছি। আজকে যেদিনকে এই অবস্থা এসে দাঁড়ালো যে বেঙ্গল প্রভিন্সের সোহরাওয়ার্দী, সে বলল আমি সেপারেট স্টেট হিসেবে থাকতে চাই, তোমরা তোমাদের মতো পার্টিশন করো। জিন্না হাহা করে উঠল যে কলকাতা সহ আমার এই সম্পূর্ণ পূর্ববঙ্গ যদি চলে যায়, পূর্ববঙ্গের যে প্রপোজিশনটা চেয়েছিল বাংলাটাকে ভাগ করার, বাংলার এই পুরো বাংলাটা, বাংলা ভাগ করা তো পরের কথা, পুরো বাংলাটাই যদি আমার হাত থেকে চলে যায়, আমার রইল কি? তখন মোহাম্মদ আলী জিন্না এবং নেহেরু দুজনেই শরণাপন্ন হলেন লর্ড মাউন্টব্যাটেনের। শ্যামাপ্রসাদের গুরুত্ব এখানে, শ্যামাপ্রসাদ কিন্তু অর্থনীতি দপ্তর ছেড়ে একদিনের জন্য বসেছিলেন না। তিনি যেমন জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেরকম দেশের প্রত্যন্তরে তিনি ঘুরে বেরিয়েছিলেন সমর্থন জোগাড়ের জন্য, যাতে ভারতবর্ষ ভাগ না হয়। কিন্তু তিনি সেইভাবে সমর্থ হতে পারেননি। তখন শ্যামাপ্রসাদ বললেন যে যখন ধর্মের ভিত্তিতে একটা দেশ দ্বিখণ্ডিত করা হচ্ছে, ব্রিটিশের সেই পুরনো প্রথা, পুরনো পন্থা যা সাপোর্ট করেছিল জওহরলাল নেহেরু এবং লিয়াকত আলী প্যাক্ট, সেই ডিভাইড অ্যান্ড রুল, ভাঙো এবং শাসন করো, সেই ভিত্তিতেই কিন্তু ভারতবর্ষ ভাগ হয়েছিল। শ্যামাপ্রসাদের বক্তব্য ছিল যখন ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে ভারতবর্ষ, তাহলে কমিটমেন্ট কে করবে যে হিন্দু ভারতীয় যারা
হিন্দু বাঙালি যারা, বাংলাকে ভাগ করে তুমি দিয়ে দিচ্ছ ওদেরকে, পুরো বঙ্গকে দিয়ে দিচ্ছ, পুরো তখন বেঙ্গল প্রভিন্স বলছে আমরা স্টেট হিসাবে থাকবো। কালকে যদি এই সোহরাবর্দী পাকিস্তানে গিয়ে মার্চ করে যায়, তাহলে ওখানকার মেজরিটি যে হিন্দু বাঙালি, তাদের সিকিউরিটি কোথায়? তাহলে বাংলাকে ভাগ করা হোক, কারণ ততক্ষণে তিনি বুঝে গেছেন যে ভারত ভাগ আটকানো সম্ভব নয়। তখন তিনি এই প্রস্তাবনা দিলেন যে বাঙালি হিন্দুর হোমল্যান্ড চাই। উল্লেখযোগ্যভাবে বলতে হয় এখানে, আমি খুব বাজে কথা বলছি কিনা আপনারা ইতিহাস ঘেটে দেখে নেবেন, তদানীন্তন অবিভক্ত কমিউনিস্ট পার্টির লিডার যোগেন মন্ডল, তিনি অপোজ করেছিলেন, তিনি বেঙ্গল প্রভিন্সের সাপোর্ট করেছিলেন। সুভাষচন্দ্র বোসের ভাইপো শরৎচন্দ্র বোস, তিনি অপোজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। কিরণ শঙ্কর রায় অপোজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, প্রথমে না বুঝে। বেঙ্গল প্রভিন্স চেয়েছিলেন তারা। বেঙ্গল প্রভিন্সের ব্যাপারটায় যখন বুঝতে পারলেন, শ্যামাপ্রসাদ যখন সমর্থ হলেন বাংলার অন্যান্য কংগ্রেসী নেতৃত্ব এবং সারা ভারতবর্ষের কংগ্রেসী নেতৃত্বকে এটা কনভিন্স করতে যে বাঙালি হিন্দুর হোমল্যান্ড দরকার, তখনই এটা ভোটাভুটিতে পশ্চিমবঙ্গ হিসাবে এবং পূর্ববঙ্গ হিসাবে ভাগ হয়। এবং সেই ভোটের ইতিহাস আমরা সকলে জানি। ভোটের রেজাল্ট হয়েছিল 56-21। তাতে এটা ভাবার কিছু কারণ নেই যে শ্যামাপ্রসাদের অবদান একটা মাত্র ভোট। অনেকে বলছেন, এখন আমরা শুনতে পাচ্ছি শ্যামাপ্রসাদকে নিয়ে এত মাতামাতি করার কি আছে। যারা বলছেন তারা তো মাও সেতুং, হোচিমিন, লেনিন, স্টালিন, সবাইকে নিয়ে লাফিয়ে নিলেন আপনারা। পশ্চিমবঙ্গের বুকে লেনিন সরণি বাড়িয়ে দিলেন, পশ্চিমবঙ্গের বুকে হোচিমিন স্কোয়ার হয়ে গেল, হোচিমিন সরণি হয়ে গেল। শ্যামাপ্রসাদের তাৎপর্যটা এখানে আপনারা একটু কান খুলে শুনে রাখুন। এটা আপনাদের উদ্দেশ্যে বলা, যারা আপনারা নিজেদের প্রোগ্রেসিভ বামপন্থী বলেন। যোগেন মন্ডলের কথাটা আমি উল্লেখ করেছিলাম, অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা। তিনি কিন্তু বঙ্গ বিভাগের পর পূর্ববঙ্গে চলে গেছিলেন এবং পাকিস্তানের অর্থনৈতিক মিনিস্ট্রিটা তাকে দেওয়া হয়েছিল। সেই যোগেন মন্ডল 6 মাসের মাথায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ভারতবর্ষে এবং বলেছিলেন পাকিস্তানে কোনো মানুষ বসবাস করতে পারে না, আমি আর পাকিস্তানে ফিরে যেতে চাই না, আমার পরিবার বাঁচবে না। এটা আমি বলছি না, ইতিহাস বলছে। আজকে শ্যামাপ্রসাদের জন্মদিন আমরা গতকাল পালন করেছি। আমরা একটা বৃত্ত কমপ্লিট করেছি, একটা বৃত্ত সম্পন্ন হয়েছে। যে বৃত্তটা এতদিন সাইলেন্টলি ডার্কের মধ্যে ইচ্ছাকৃতভাবে রাখা ছিল, যেমন ডার্কের মধ্যে রাখা ছিল ভারতের আরেক সুযোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ বেলার ইতিহাস। এই একটা জায়গায় শ্যামাপ্রসাদ সুভাষ বোস কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। আজকে সব থেকে কম বয়সী একজন মানুষ, যিনি সব থেকে কনিষ্ঠতম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে, যিনি একাধারে ব্যারিস্টার, যার ইংরেজি দখলের ওপর কোনো কথা চলতো না, তিনি যখন ডিবেট করতেন তখন ব্রিটিশরা পর্যন্ত মুগ্ধ হয়ে শুনত, যিনি শ্রী অরবিন্দ যাকে ছাড়া কোনো কিছু ভাবনা শেয়ার করতেন না অন্য কারোর সাথে। এমনকি শ্রী অরবিন্দ যেদিন মারা যান, সেদিন যখন শ্রীমাকে জিজ্ঞেস করা হয় কাকে খবর দিতে হবে, শ্রীমা বলেছিলেন, প্লিজ কল শ্যামা, আদার দ্যান হিম নো ওয়ান ক্যান ডু দিস। এই ছিল শ্যামাপ্রসাদ, এই হলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের লেখা চিঠি, কাশ্মীরে যখন আগুন জ্বলছে, জম্মু কাশ্মীরে শেখ আবদুল্লাহর নেতৃত্বে জম্মুর পণ্ডিতদের ওপর জম্মু অভিযান করা হলো, জম্মু পণ্ডিতদেরকে মেরে তাদের ঘর দোর কেড়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন শ্যামাপ্রসাদ প্রতিবাদে গর্জে উঠেছিলেন। পরিণতি কি হয়েছিল? কারাগারে নিক্ষেপ, এবং অত্যন্ত অস্বাস্থ্যকর একটি কারাগারে নিক্ষেপ করে তাকে দিনের পর দিন রেখে তাকে মৃত্যুর দিকে পতিত করা হয়েছিল
তিনি মারা যাননি, তাকে মার্ডার করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল। আমি আপনার কাছে সুযোগ পেলাম বলে আপনাদের আমি একটা চিঠি একটু দেখাতে চাই। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চিঠি। চিঠিটা একটু ভালো করে দেখবেন। চিঠিটা লেখা হয়েছে, আমি আগে বলে দিই, তারপর দেখাবেন আপনারা। 77 আশুতোষ মুখার্জি রোড, ক্যালকাটা 25। ডেটটা হচ্ছে 9th জুলাই 1953। চিঠিটা লেখা হয়েছে ডিয়ার মিস্টার নেহেরুকে। লিখেছিলেন কে? yours in grief যোগমায়া দেবী। বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্যা স্ত্রী এবং ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা, বাংলার বাঘিনী যোগমায়া দেবী। আপনার চিঠিটা একটু, ছবিটা দেখিয়ে দিন, আমি তারপর চিঠিটা পড়ে শোনাচ্ছি আপনাদের। এর প্রত্যেকটি, এই হচ্ছে চিঠিটা। এটা আপনারা শ্যামাপ্রসাদের লিখিত গ্রন্থের মধ্যে পাবেন, যা শ্যামাপ্রসাদের যে চিঠির গ্রন্থ পাবলিশড হয়েছে তার মধ্যে পাবেন। কি লেখা আছে এতে, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইন রিপ্লাই অফ মিস্টার নেহেরু কিছু একটি লিখেছিলেন যোগমায়া দেবীকে, তার রিপ্লাইয়ে যোগমায়া দেবী এটা লিখছেন। ডিয়ার মিস্টার নেহেরু, your letter dated 5th July reached me on 7th. It is a sad commentary on the whole situation. Instead of helping to clear up the mystery, your attitude deepens it. Stop. I demanded an open inquiry. Stop. I did not ask for your quote clear and honest conclusion, unquote. Your reaction to the whole affairs is now well known. Stop. The people of India and I, the mother, have got to be convinced. Stop. There is a rooted suspicion in the mind of many. Stop. What is required is an open, impartial, immediate inquiry. The various points raised in my letter remain unanswered. Stop. I had clearly told you that I had positive evidence to prove certain very relevant and important facts. Stop. You do not care to know or look into them. Stop. You say that you had inquired, quote, from a number of persons who had occasion to know some facts, unquote. It is strange that even we, the members of his family, are not regarded as persons who can throw at least some light on the matter, note of exclamation. And yet you call your conclusion to be, quote, honest, unquote, note of exclamation. Your reference to the irregularity in the Kashmir airmail service is of no avail. Stop. That does not explain the total disappearance of letters and the inordinate delay in many cases. Stop. If you had taken pains to go through my letter with care, you would have, I am sure, hesitated to offer such a lame excuse. Stop. Post marks on the covers of the letters we hold positively believe your theory in the present case. Positively belie your theory in the present case.
Your experience in jail is known to all. Stop. It was one time a matter of great national pride with us. Stop. But, comma, you had suffered imprisonment under an alien rule, and my son has met his death in detention without trial under a national government. Stop. এই উইদাউট ট্রায়াল আন্ডার আ ন্যাশনাল গভর্নমেন্ট কথাটাকে কিন্তু একটু মনে রাখবেন। এটা কিন্তু ইউনিভার্সাল সিভিল কোডের ক্ষেত্রে, ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে আমি ইউজ করব। ওটা একটা অবজেক্ট ফর দ্য ইউসিসি। What would have happened if such a tragic and mysterious end had come behind the prison bar during the British rule? Question mark. It is futile to address you further. Stop. You are afraid to face facts. Stop. I hold the Kashmir government responsible for the death of my son. Stop. I accuse your government of complicity in the matter. Stop. You may let loose your mighty resources to carry on a desperate propaganda, comma, but truth is sure to find its way out, and one day you will have to answer for this to the people of India and to God in heaven. I am releasing our correspondence to the press. Let the people of India judge and act when their prime ministers fails. Yours in grief, যোগমায়া দেবী। তাহলে এটা তো প্রমাণিত সত্য যে তখনকার কংগ্রেস গভর্নমেন্ট, রাদার গান্ধী ফ্যামিলি বা নেহেরু ফ্যামিলি, তারা চিরকাল চেয়েছেন সুভাষ ঘোষের মৃত্যু রহস্যের মতো বা সুভাষের অন্তর্ধান রহস্যের মতোই শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য অন্ধকারের আড়ালে অতীত হয়ে যাক, যাতে মানুষ তাকে মনে না রাখতে পারে। যে কারণে তাদেরকে ইতিহাসে তাকে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিশেষত, এবং সুভাষ বোসের বার্লিনের পর আইএনের এখানে ট্রায়াল অবধি তিনি যখন হাবিবুরের বিমানে করে যাত্রা করেন, তার পরবর্তীকালের কোনো ইতিহাস আর শ্যামাপ্রসাদ মুখার্জির সর্বোচ্চ আন্দোলনের ইতিহাস কোনোভাবেই কিন্তু গ্রহণ করা হয়নি ভারতীয় ইতিহাসে, এবং বাংলার ইতিহাসে তো হয়নি। এটা কি খুব আনফরচুনেট বা দুর্ভাগ্যবশত নয় একজন মানুষের কাছে, যে মানুষটা তার নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড করতে গিয়ে? এটাই তো তার দাবি ছিল। তাই আমি বললাম একটা বৃত্ত সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তার ৭২ বছরের দেখা স্বপ্ন ৭৩ বছরে এসে বাস্তবের রূপায়ণ হলো। এটা বাঙালি জাতির একজন প্রতিনিধি হিসাবে এবং একজন বাঙালি হিন্দু হিসাবে এবং বার লাইব্রেরি ক্লাবের, ক্যালকাটা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের একজন মেম্বার হিসেবে, মনে রাখবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন ব্যারিস্টার ছিলেন, আমি গর্বিত। তার সম্পর্কে বলতে পেরে আমি কৃতজ্ঞ। আমি শ্রদ্ধা করি মানুষটাকে, আমি আজীবন শ্রদ্ধা করব। তিনি না থাকলে আমরা হয়তো আমাদের নাম নীলেন্দু ভট্টাচার্য এটা বলতে পারতাম না, আমার নাম নীলেন্দু ভট্টাচার্য আমি বলতে পারতাম না। এটাই শ্যামাপ্রসাদের তাৎপর্য।